হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিন্তু অবশ্যই তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এটাই রেখেছি। দেখো, এটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813, ঠিক আছে? এটা তোমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস কিন্তু একদম মিস করবে না। আশা করছি পুরো ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট কনসেপ্টটুকু কিন্তু তোমাদের ক্লিয়ার করতে পারবো। চলো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা দেখে নিচ্ছি। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও অনলাইন ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেইগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো প্রথম থেকেই যারা চাইছো ক্লাসে থাকতে, তারা কিন্তু আর দেরি না করে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। চলো এবার আমরা কোর্স ফির জায়গাটা একটুখানি দেখে নিচ্ছি। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য? মেজর স্টুডেন্টসদের জন্য মাত্র 1199 টাকা ধার্য করা হয়েছে, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য মাত্র 699 টাকা কিন্তু ধার্য করা হয়েছে। এবং এই যে মূল্য তোমরা কিন্তু পে করবে, তার বিনিময়ে কিন্তু দেখো, তোমরা লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এই স্বল্প মূল্যের বিনিময়ে। তো এই ছিল পুরো বিস্তারিত বিষয়। এইবার চলে আসি আমরা চার্টার অ্যাক্ট নিয়ে আলোচনায়। চলো দেখো কি বলা হচ্ছে। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই জায়গাগুলো মোটামুটি আমরা ক্লাস 7, 8 এই জায়গাগুলো কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। সেইগুলোই বারবার ঘুরে ফিরে আসবে, কিন্তু যত তোমাদের ক্লাসগুলো আপ হতে থাকবে তোমরা এইগুলোই পাবে, কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু ইনফরমেশন আরো অ্যাড হতে থাকবে। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল, আমরা সকলেই সেটা জানি, এবং তাদের আসার পেছনে কিন্তু অনেকগুলো উদ্দেশ্য ছিল, বা বলতে পারো তাদের স্বার্থ ছিল। আচ্ছা দেখি, শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যেই তারা এসেছিল, কিন্তু আস্তে আস্তে তারা কি করলো, তাদের যে এই যে বাণিজ্যের যে উদ্দেশ্য ছিল বা ইচ্ছা ছিল, সেটাকে কিন্তু আস্তে আস্তে তারা পুরো ভারত জুড়ে স্প্রেড করতে থাকলো। কিভাবে? বিভিন্ন অঞ্চলের উপর সেটাকে কিন্তু তারা এবার ছড়িয়ে দিতে লাগলো, এবং রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতাও এর সাথে সাথে দখল করে নেয়। তাহলে এসেছিল উদ্দেশ্যে বাণিজ্য করবে বলে, আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক বলো, প্রশাসনিক বলো, সমস্ত দিকে কিন্তু তারা নিজেদের ক্ষমতাগুলি দখল করে নেয়। আচ্ছা, এর ফলে কি হয়? ব্রিটিশ সরকার কোম্পানির ক্ষমতা নিয়ন্ত্রণ করার প্রয়োজন অনুভব করে। এই উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট সময়ে সময়ে বিভিন্ন চার্টার অ্যাক্ট পাশ করে। এবার এই যে আইনগুলো, এই আইনগুলোর মধ্যে 1813 সালের চার্টার অ্যাক্ট ভারতীয় শিক্ষার ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়। কারণ এই আইনের মাধ্যমে, এই জায়গাটা দেখবে ভালো করে, এই আইনের মাধ্যমে প্রথমবার ব্রিটিশ সরকার ঘোষণা করে যে ভারতীয়দের কিন্তু এবার শিক্ষার প্রয়োজন রয়েছে, বা ভারতীয়দেরও শিক্ষিত করতে হবে। এই চিন্তা ভাবনা কিন্তু এই যে 1813 সালের যে চার্টার অ্যাক্ট হয়েছিল, এর মাধ্যমেই কিন্তু প্রথম ব্রিটিশরা এই জায়গাটা অনুভব করেছিল। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু মোটামুটি চার্টার অ্যাক্টটা এলো। এইবারে চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এবারে দেখো, চার্টার অ্যাক্ট 1813 এক্স্যাক্টলি জিনিসটা কি। দেখো, 1813 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ হওয়া এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক একচেটিয়া অধিকার কিন্তু বাতিল করা হয়। আচ্ছা, এই জায়গাটার থেকে কিছু প্রশ্ন কিন্তু আসতে পারে, ভালো করে তোমরা দেখবে যে কত সালে এটা পাশ হয়। 1813 সালে পাশ হয়। কাদের কর্তৃক? ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক চার্টার অ্যাক্ট পাশ হয়, এবং যার ফলে কি হয়? যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই যে একচেটিয়া বাণিজ্যিক অধিকার, সেটা কিন্তু বাতিল হয়ে যায়। বা যদি এভাবে জিজ্ঞেস করা হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া যে বাণিজ্যিক অধিকার ছিল, সেটা কোন আইনের মাধ্যমে বাতিল করা হয়? 1813 সালের চার্টার অ্যাক্ট। আচ্ছা, এবার দেখো কি বলা হয়, বাতিল করা হয়। এবং সেই যে এর আগের স্লাইডে আমরা দেখলাম যে তাদের অনুভব হয়েছিল যে না, ভারতীয়দের এবার শিক্ষিত করতে হবে। আচ্ছা, তো তার জন্য শিক্ষা প্রসারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, এবং এই আইন ভারতীয় সরকারি হস্তক্ষেপের সূচনা করে। ঠিক আছে, এইবার আস্তে আস্তে শুরু হয়ে গেল বাকি জায়গাগুলো। দেখো,
কি হলো, ঐতিহাসিক পটভূমি যদি এখান থেকে দেখি আমি, সবার প্রথমে কি হলো, ইউরোপীয় উদারনৈতিক চিন্তার প্রভাব। ইংল্যান্ডে সেই সময় যুক্তিবাদ, মানবতাবাদ, শিক্ষার গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা চলছিল এবং এই চিন্তাধারা ভারতের নীতিতেও কিন্তু আস্তে আস্তে প্রভাব ফেলতে শুরু করে। তারপর খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, যেটা কিন্তু বলা যায় যে এখানে আমরা গুরুত্বপূর্ণভাবে এই জায়গাটা দেখতে পাই। তারা কি করে, তারা শিক্ষা এবং ধর্ম প্রচার দুটোর জন্যই কিন্তু ভারতে তাদের যে প্রবেশাধিকার সেটা দাবি করে, যে আমরা ভারতে এসে শিক্ষা তো প্রচার করব, কিন্তু এর সাথে সাথে আমরা আমাদের ধর্মও প্রচার করব। আচ্ছা, এরপরে দেখো কি বলা হচ্ছে, ভারতীয় সমাজ সংস্কারকদের ভূমিকা। এখানে আমরা দেখেছিলাম যে রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আচ্ছা, এর পরবর্তী একটা টপিকেই কিন্তু তোমরা পাবে তোমাদের সিলেবাসে, চার্টার অ্যাক্টের পরে, যদি আমি খুব বেশি ভুল না হই, পরবর্তী টপিকই তোমাদের আছে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। ঠিক আছে, তো এই যে জায়গাটা রয়েছে, এই যে পয়েন্টটা রয়েছে, রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। রাজা রামমোহন রায় সেই সময় বুঝতে পেরেছিলেন যে প্রাচ্য শিক্ষার যতটা প্রয়োজন রয়েছে ততটাই কিন্তু পাশ্চাত্য শিক্ষারও প্রয়োজনীয়তা রয়েছে। তো তার উপর বেস করেই এই পয়েন্টটা রয়েছে। এরপরে যখন পরবর্তী দিন আমরা প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করব, তখন এই জায়গাটা দেখবে যে আরো একটু ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, এবার দেখো প্রধান ধারাসমূহ কি কি ছিল। সবার প্রথমে কি বলা হলো, যে চলো শিক্ষার অনুভব, শিক্ষার প্রয়োজন রয়েছে সেটা অনুভব করা হলো, যার জন্য শিক্ষা খাতে 1 লক্ষ টাকা কিন্তু ব্যয় করা হলো। শিক্ষায় সরকারি দায়িত্বের স্বীকৃতি দেওয়া হলো, মিশনারিদের বিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হলো, ওরিয়েন্টাল অক্সিডেন্টাল বিতর্কের সূচনা হলো। মানে এই যে প্রাচ্য পাশ্চাত্য, ঠিক আছে, যে শিক্ষার মাধ্যম কি হবে, কোন মাধ্যমে আমরা পড়াশোনা করবো, প্রাচ্যে নাকি পাশ্চাত্যে, এটা নিয়ে কিন্তু একটা খুব ভালো দ্বন্দ্ব সেই সময় চলেছিল এবং কন্ট্রোভার্সিও হয়েছিল। ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি বা সমালোচনা বলো, এইগুলো কিন্তু সমস্ত এই চার্টার অ্যাক্ট থেকে আস্তে আস্তে উঠে উঠে আসছিল বিষয়গুলো। ঠিক আছে, আচ্ছা, এবার এই বিতর্কের কিছু মূল প্রশ্ন ছিল। দেখো কি বলা হচ্ছে, যে শিক্ষা হবে কি ভাষায়। একটু আগে আমি যেটা বললাম, যে কোন মাধ্যম হবে, প্রাচ্যে হবে নাকি পাশ্চাত্যে হবে, নাকি ইংরেজি এবং পাশ্চাত্য বিজ্ঞানে, এটা প্রাচ্য পাশ্চাত্য এই জায়গাটা। তো এই বিতর্ক পরবর্তীতে কিন্তু মেকলে মিনিট ও বেন্টিং এর ডিক্লারেশনের জন্ম দেয়। প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে একটা লিঙ্ক করা। চার্টার অ্যাক্ট, ওখান থেকে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব, সেখান থেকে মেকলে মিনিট, সেখান থেকে বেন্টিং এর ডিক্লারেশন, সমস্ত কিন্তু একটার পর একটা কিন্তু লিঙ্ক করে করে আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে শিক্ষাগত গুরুত্ব, আধুনিক শিক্ষার সূচনা, সরকারি শিক্ষা ব্যবস্থার ভিত্তি, ইংরেজি শিক্ষার পথ, শিক্ষানীতির ধারাবাহিকতা, সীমাবদ্ধতা, সমালোচনা, বরাদ্দ, যে অর্থ দেওয়ার কথা বলা হয়েছিল শিক্ষাক্ষেত্রে সেটা সেই অনুযায়ী কিন্তু খুবই কম ছিল। বাস্তবায়নের পরিকল্পনা ছিল না, শুধুমাত্র বলা হয়েছিল যে এভাবে শিক্ষার পুরো ব্যবস্থাটা করতে হবে, কিন্তু সেটাকে কিন্তু আসলে বাস্তবায়ন কিন্তু করা হয়নি এবং ভারতীয় ভাষার অবহেলা করা হয়েছিল এবং ধর্ম প্রচারের সুযোগ কিন্তু ভীষণভাবে নেওয়া হয়েছিল। শিক্ষার আড়ালে ধর্ম প্রচারের সুযোগ কিন্তু ভীষণভাবে নেওয়া হয়েছিল। তো এই ছিল তোমাদের 1813 সালের চার্টার অ্যাক্ট। জটিল নেই, ইজি রয়েছে। পরবর্তীতে যখন এর সাথে লিঙ্ক করা যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরো যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব বলো, মেকলে মিনিট বলো, বেন্টিং এর ডিক্লারেশন বলো, যখন এইগুলো আমরা পড়বো তখন দেখবে যে চার্টার অ্যাক্ট কিন্তু আরো তোমাদের কাছে ইজি হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।